নমস্কার, সোনোস্ক্যান এয়ারে আপনাদের সকলকে স্বাগত। কাশি শুনে আমাদের সবার প্রথম মাথায় আসে জ্বর, সর্দি, কাশির কথা। কিন্তু এই কাশি হতে পারে হাঁপানি বা অ্যাজমার লক্ষণ। আপনার বাচ্চা কি প্রায় কাশে? ঘুমের মধ্যে কি কাশি বাড়ে? অথবা খেলাধুলা করতে গেলে কি শ্বাসকষ্টের সমস্যা হয়? এটা কি শুধুই অ্যালার্জি নাকি হাঁপানির লক্ষণ? আজকের গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব যে অনেক মা বাবাই এটা বুঝতে পারেন না যে তার শিশু অ্যাসমা বা হাঁপানির রোগে ভুগছেন। এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর গোপাল পান্ডে। আমাদের স্টুডিওয়ে আপনাকে স্বাগত স্যার। নমস্কার। স্যার, সবার প্রথমে আমরা জানতে চাইবো যে অ্যালার্জি কাশি এবং হাঁপানি কাশির মধ্যে কাশির মধ্যে পার্থক্যটা কি, কিভাবে দেখলে বোঝা যাবে যে এটা অ্যালার্জি কাশি বা এটা হাঁপানির কাশি? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আজকের দিনে আমরা আশেপাশে যদি দেখি ম্যাক্সিমাম বাচ্চাই বা বড় মানুষ কাশছে। তো কাশি কেন হচ্ছে, তার কি ট্রিটমেন্ট, সেটা নিয়েই আজকে আমরা ডিসকাশন করব যে এটা কি ইনফেকশনের জন্য কাশি, ভাইরাসের জন্য, ব্যাকটেরিয়ার জন্য, না অ্যালার্জি কাশি, নাকি সেটা শ্বাসকষ্ট হাঁপানির কাশি, সেটার জন্যই আজকের ডিসকাশন আমরা করব। কি এই অ্যাসমাটা ভেরি গুড কোয়েশ্চেন। আমরা যেটা বলতে চাই যে প্রাইমারিলি দেখুন, অ্যালার্জি মানে কি? অ্যালার্জি মানে হচ্ছে যে ধরুন এটা হচ্ছে জেনেটিক্যালি কন্ডিশন আর কি, জেনেটিক্যালি ইনহেরিটেড কন্ডিশন। কিছু কিছু মানুষ বা বাচ্চা যারা জন্ম হয় তারা অ্যালার্জিক থাকে। অ্যালার্জিক হচ্ছে কিসে অ্যালার্জি আছে সেটা বলা মুশকিল। অনেক সময় এটাকে অ্যাটোপি বলে, ধরুন বাবা মার কিছু একটা অ্যালার্জির হিস্ট্রি আছে বা হাঁপানির হিস্ট্রি আছে, তাহলে বাচ্চারা অ্যাটোপিক চাইল্ড হয়। অ্যাটোপিক চাইল্ড হচ্ছে যে এদের অ্যালার্জি হওয়ার চান্স বেশি। ঠিক আছে। এবার অ্যালার্জিক মার্চ বলে একটা জিনিস হয়। অ্যালার্জিক মার্চ হচ্ছে একদম ছোট বাচ্চা যখন জন্ম নিচ্ছে, নিওনেট, তাদের কিন্তু হাঁপানি হবে না। তাদের প্রথমত যেটা হবে, অ্যালার্জির জন্য স্কিনে র্যাশ হয়, যেগুলোকে এক্সিমা বলা হয় কমন ল্যাঙ্গুয়েজে। তারপর কি হবে, সেটা মার্চ করবে, তখন অ্যালার্জিক রাইনাইটিস হবে, নাক দিয়ে সর্দি, হাঁচি, তারপর হচ্ছে নাক ব্লক হয়ে থাকা, এই সব সিমটমস শুরু হবে একটু বয়স বাড়লে। তারপরে এটা আরও বাড়লে তারপরে হবে অ্যাজমা। অ্যাজমা হচ্ছে শ্বাসকষ্ট শুরু হবে। তাহলে অ্যালার্জিক যে বাচ্চা আছে তার কিন্তু সবসময় লক্ষণ একই রকম থাকবে না। ঠিক আছে, দ্যাট উইল চেঞ্জ উইথ টাইম। যত বাচ্চা বয়স বাড়ছে এটাকে অ্যালার্জিক মার্চ বলে, লক্ষণগুলি চেঞ্জ হয়, চামড়া থেকে নাক, নাক থেকে বুক, এভাবে চেঞ্জ হতে থাকবে। এবার একটা বাচ্চা যখন কাশছে, আমরা প্রথমত দেখি যে এটা ভাইরাল ইনফেকশন কিছু আছে নাকি এটা অ্যালার্জিক কাশি। অ্যালার্জিক কাশি কি হচ্ছে যে হাইপার রিয়াক্টিভ এয়ারওয়ে থাকে, যে শ্বাসনালী আছে সেটা হাইপার রিয়াক্টিভ, একটু ধুলো যাচ্ছে বা একটু পলিউশন যাচ্ছে, ঠান্ডা হাওয়া যাচ্ছে, যে কোনো জিনিসে কাশি শুরু হচ্ছে। সেই কাশিটা কীরকম হবে? শুকনো কাশি হবে, কন্টিনিউ কাশি হচ্ছে। কিন্তু এটা জেনারেলি অ্যালার্জেন এক্সপোজারের পর হয়, যে জিনিসে অ্যালার্জি আছে সেটাই অ্যালার্জেন হলো, তারপর কাশি হবে। এটা হচ্ছে অ্যালার্জিক কাশি। এবার কি হচ্ছে, এই অ্যালার্জিক কাশি যদি ধরুন বারবার হতে থাকে, 2 বছরের আগে আমি কিন্তু কোনো বাচ্চাকে অ্যাজমাটিক বলতে পারবো না বাই ডেফিনেশন। তাদেরকে আমরা বলতে পারি যে রিকারেন্ট হুইজার, বারবার কাশছে। ঠিক আছে, এগুলো বলা যেতে পারে। কিন্তু অ্যালার্জিক স্ট্যাম্প করতে গেলে বা দে আর প্রোন টু অ্যাজমাটিক, আমরা বলি চান্সেস অফ প্রবাবিলিটি অফ অ্যাজমা ইজ হাই। যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে কিংবা বারবার একটু ঠান্ডা লাগলেই কাশি হচ্ছে, তারপরে শ্বাসকষ্ট শুরু হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এটা শ্বাসকষ্ট হতে পারে। এবার দুটো ক্লাস থাকে, একটা 5 বছরের নিচে, একটা 6 বছরের উপরে। এই দুই ক্যাটাগরিতে ডিফারেন্ট সিমটমস থাকে। লেস দেন 5 ইয়ার্সে যদি শ্বাসকষ্ট যাদের থাকে, অ্যাজমা যাদের থাকে, তাদের মেন সিমটমস হবে কাশি, বাচ্চা কাশছে। হুইজিং হচ্ছে শ্বাস একটা ডিফারেন্ট সাউন্ড থাকে, টিপিক্যালি ওই বাঁশি যেমন বাজালে সাউন্ড হয়, সাঁই সাঁই করে একটা আওয়াজ, কানে লাগালে শুনতে পাবেন বা বাচ্চা শুয়ে থাকলেও আপনি শুনতে পাবেন যে একটা সাঁই সাঁই করে বুকের মধ্যে আওয়াজ হচ্ছে, এটাকে হুইজিং বলা হয়। তাহলে কাশি, হুইজিং
তারপরে হচ্ছে মিন্স ডিস্ট্রেস, শ্বাসকষ্ট, মানে শ্বাসকষ্ট মানে হচ্ছে যে নর্মাল যে আমরা শ্বাস নিচ্ছি এটা থেকে জোরে শ্বাস নেবে এইরকম শ্বাসকষ্ট হচ্ছে, কিংবা এখানে ঢুকে যাচ্ছে, এই গলার এখানটা ঢুকে যাচ্ছে, এই ভিতরগুলো ঢুকে যাচ্ছে, মিন্স পাঁজর মারা অনেকে লোকালি বলে, ঠিক আছে, এগুলো সাইন্স হচ্ছে মিন্স লেস দেন 5 ইয়ার্সের মধ্যে। কিন্তু এটাই যদি 5 বছরের বড় হয় তাদেরও ওই কাশি থাকবে, হুইজিং থাকবে, শ্বাসকষ্ট থাকবে, তার সাথে থাকবে এক্সারসাইজ, মানে ধরুন কিছু ছুটছে হাঁপানি শুরু হয়ে যাচ্ছে, কিছু বাইরে থেকে খেলাধুলা করতে যাচ্ছে কাশছে, ভয়ঙ্কর কাশি শুরু হয়ে গেল, এগুলি হচ্ছে অ্যাজমার লক্ষণ। তাছাড়া কাশি অ্যালার্জি, যে শ্বাসকষ্টর কাশি হবে মিনস অ্যাজমার কাশি জেনারেলি নাইট টাইম মানে রাতের দিকে বেশি হয়, কিংবা ধরুন ঘুম থেকে উঠছে যে সময় সেই সময় বেশি হয়, মানে ডায়রনাল ভেরিয়েশন থাকে, মানে দিনের দিকে কম হবে, রাতের দিকে বেশি হবে। আর হচ্ছে মিন্স সিজনাল প্যাটার্নও থাকে, মানে ধরুন 2-3 মাস খুব কাশছে, তারপর 1-2 মাস ভালো থাকলো, আবার 1-2 মাস কাশছে, এইভাবে ভ্যারিয়েশনও থাকতে পারে। এটা হচ্ছে সিমটোম্যাটোলজি অফ মিন্স ব্রঙ্কিয়াল অ্যাজমা, মানে অ্যাজমার লক্ষণ। স্যার অনেক সময় মা বাবারা বুঝতেই পারে না যে তার শিশুর অ্যাজমার মতন এরকম কিছু হয়েছে, তো কাশি হলেই আমাদের সবার প্রথম হয়তো সিরাপ দিয়ে দেয় বা কিছু, আবার ঘন ঘন কাশি হলেও চিকিৎসকের কাছে হয়তো যায় না, কিন্তু অ্যাজমার ক্ষেত্রে ঠিক কখন চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন? এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। মানে ধরুন কাশি হলেই কাফ সিরাপ খেলাম, কাশিটা কমে গেল, এটা কিন্তু কাফ ইজ এ প্রোটেক্টিভ রিফ্লেক্স, মানে কাশিটা কেন হচ্ছে এটা যদি না জেনে আমরা শুধু কাশিকে চেপে দেওয়ার চেষ্টা করি সাপ্রেশন দিয়ে, তাহলে কিন্তু ডায়াগনোসিস মিস হবে, কিংবা অনেক ডিলেড ডায়াগনোসিস হবে। যখন ডিলেড ডায়াগনোসিস হচ্ছে ততক্ষণে একটা বাচ্চা ধরুন আপনার মাসে মাসে কাশিতে ভুগছে, তাহলে তার কি প্রবলেম হবে, তার ফিজিক্যাল যে গ্রোথ, মানে একটা বাচ্চা ধরুন মাসে মাসে যদি রোগে ভোগে সে কখনোই অন্যান্য বাচ্চার তুলনায় প্রপার বাড়তে পারবে না, ডেভেলপমেন্ট কম হবে, স্কুল অ্যাবসেন্টিজম হবে, পড়াশোনায় মন বসবে না, তাহলে সব দিকে কিন্তু ওর হ্যাম্পার হচ্ছে এই কাশির জন্য। তাহলে আপনাকে ডক্টরের কাছে যান বা হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে যান, এক্স্যাক্ট ডায়াগনোসিস আগে করুন, তারপরে তার ট্রিটমেন্ট করুন। সেলফ মেডিকেশন না করাই বেটার। কিংবা যদি ধরেন দেখেন কাশি 2 সপ্তাহ বেশি হচ্ছে, কিংবা আমি যে আগের লক্ষণগুলি বললাম সেই রকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন, তাহলে আপনার অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত এবং তার যে এক্স্যাক্ট ট্রিটমেন্ট সেটা করা উচিত। স্যার অ্যাজমার ক্ষেত্রে কি কোনো ঘরোয়া উপায় আছে যেটা অবলম্বন করা যেতে পারে? দেখুন, ঘরোয়া অবলম্বন মানে হচ্ছে আপনাকে ঘরোয়াতে আপনি এর অ্যাজমার যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে তাতে হচ্ছে একটা প্রিভেন্টিভ পার্ট হচ্ছে আর একটা হচ্ছে ট্রিটমেন্ট পার্ট। একটা প্রিভেন্টিভ পার্ট মানে হচ্ছে যে কিভাবে আমি অ্যাজমার অ্যাটাক কমাতে পারবো, সেটা আমরা বাড়িতে করতে পারি। কি করতে পারি, যে অ্যালার্জেন যে এক্সপোজার যেগুলোর কারণে আপনার কাশি হাঁপানি উঠছে সেগুলোকে কমানো যেতে পারে। কিভাবে কমাতে পারেন, যে ধরুন কমন কোথায় হয়, ধুলোবালি থেকে, ডাস্ট থেকে নাকে যদি যায় শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে আমাদের বাড়ির মধ্যে যেখানে যেখানে ধুলো জমা থাকতে পারে, মানে ধরুন ফ্যানের ব্লেড ওর মধ্যে ধুলো জমে আছে, ফ্যান চালালেন, ফ্যান দিয়ে চালু হলো, ধুলো উড়ে এলো নাকে, হাঁপানি শুরু হয়ে গেল, তাহলে এটা প্রিভেন্ট করা যেতে পারে ভিজে কাপড় দিয়ে যদি আমরা ফ্যানের উপরটা মুছে দিই একবার করে সপ্তাহে অন্তত। সেকেন্ড হচ্ছে ধরুন সুইচ বোর্ডের উপরে অনেক সময় ধুলো জমে থাকে, টেবিলের উপরে জমে আছে, তাহলে ভিজে কাপড় দিয়ে যদি একবারও আমরা এগুলো মুছে দিই সপ্তাহে 1 দিন করেও বা 2 দিন করে, তাহলে কিন্তু অনেকটা কমানো যেতে পারে। সেকেন্ড হচ্ছে পর্দার মধ্যে অনেক সময় ডাস্ট মাইটস থাকে, হাওয়া দিল, পর্দা উড়ে গেল, সেই ধুলোবালি নাকে এলো, কাশতে শুরু করলো, তাহলে পর্দারকে আমরা যদি একটু জলে ডুবিয়ে দিই তাহলে কিন্তু ডাস্ট মাইটস যাবে, কিংবা সানলাইটে যদি দিই আমরা ডাস্ট মাইটসগুলো মারা যাবে। তাহলে রোদে শুকাতে হবে, বিছানার চাদর, বালিশের কভার, এগুলো সব যদি আপনারা রেগুলারলি ভালো করে জলে ধুয়ে ড্রাই করেন, আপনি 1 দিন 2 দিন পর পর বিছানা চেঞ্জ করে অন্তত জলেও যদি ধুয়ে দেন, তাহলেও কিন্তু অনেকটা ডাস্ট মাইটস কমানো যেতে পারে। সেকেন্ড হচ্ছে আর হচ্ছে ধূপকাঠি, ধোঁয়া, ঠিক আছে, এগুলো যদি নাকে আসছে, অল আউট বাড়িতে চালাচ্ছেন তার থেকে কাশি হচ্ছে। তারপর হচ্ছে ডিও বা সেন্ট বাচ্চা ইউজ করছে না কিন্তু ধরুন মা ইউজ করছে বা অন্য কেউ রুমের মধ্যে ইউজ করছে, সেগুলোও যদি নাকে যায় কাশি শুরু হবে। তাহলে এগুলো হচ্ছে যেগুলো আমরা কমানো যেতে পারে, এগুলো আমরা বাড়িতে করতে পারি, যে এগুলো যদি আমরা অ্যাভয়েড করি অনেকটাই কিন্তু ওষুধ কম লাগবে। আর হচ্ছে বাড়ির বাইরে বেরোলে বাচ্চাকে মাস্ক পরান, ধুলো বালি ডাস্ট যত কম যাবে তত কাশি কম হবে। তারপরে হচ্ছে আপনার যদি মানে ঠান্ডা জল
ঠান্ডা জিনিস খাওয়ানো যাবে না, বা ধরুন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, জুস এগুলো না খাওয়ানো, কিংবা এসিতে যদি যান, এসিতেও যদি কোল্ড এয়ার ভিতরে যাচ্ছে তাতে কাশি শুরু হবে, নাক জাম হয়ে যাবে। তাহলে যদি বেটার টু অ্যাভয়েড দিস থিংস, যদি না সম্ভব হয় তাহলে আপনি ওই মাস্ক পরে থাকতে পারেন, এসিতে অনেকটা কম হবে এইসব সিমটমস। ডাক্তারবাবু, ঘরোয়া পদ্ধতিগুলো তো আমরা জানতে পারলাম, কিন্তু এই চাইল্ডহুড অ্যাজমার ক্ষেত্রে যদি মেডিকেল যে চিকিৎসা, সেই চিকিৎসা পদ্ধতি নিয়ে যদি একটু বিস্তারিত বলেন, মানে আমাদের দর্শকরা খুব উপকৃত হবে। ভেরি গুড। দেখুন, আমরা যেটা আগে ডিসকাস করলাম যে প্রিভেন্টিভ পার্টটা আমরা ডিসকাস করেছি যে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি অ্যাজমাটার অ্যাটাক। এবার সেকেন্ড হচ্ছে ট্রিটমেন্ট পার্ট। ট্রিটমেন্ট পার্ট মানে হচ্ছে আমার সাপোজ ডায়াগনোসিস হলো যে এই বাচ্চার অ্যাজমা আছে, এবার কি করব, ঠিক আছে? তো অ্যাজমার জন্য মেডিকেশন কি আছে, কিছু কিছু খাওয়ার ওষুধ থাকে, যেমন মন্টেলুকাস, লিভোসেট্রিজিন, এসব ড্রাগস আছে, সেগুলো ওরালি দেওয়া হয়, মানে খাওয়ার মাধ্যমে দেওয়া হয়। আর কিছু কিছু ইনহেলারের মাধ্যমে ওষুধ দেওয়া হয়। এবার আমরা অনেক মা বাবাকে দেখি, ডাক্তারবাবু ইনহেলার দেবেন, ইনহেলার দিলেই তো মানে বাচ্চার অভ্যাস হয়ে যাবে, একটা সোশ্যাল স্টিগমা চলে আসে যে ইনহেলার চলছে, এইটুকু বাচ্চার কাশির ওষুধেই তো কমে যাবে, কি দরকার এগুলো দেওয়ার। কিন্তু কয়েকটা মিথ আমাদেরকে বাস্ট করতে হবে যে না, দেখুন ইনহেলার মানে কি। বেসিক্যালি ইনহেলার ইজ এ ড্রাগ ডেলিভারি সিস্টেম। মানে ড্রাগ ডেলিভারি সিস্টেম মানে কি, একটা ড্রাগ, ধরুন আপনার সিরাপের মধ্যেও লিভোস্যালবুটামল আছে, ইনহেলারের মধ্যেও লিভোস্যালবুটামল আছে। তাহলে দুটোর মধ্যে তফাৎ কি, যে সিরাপ আমরা যেটা খেলাম সেটা মুখ দিয়ে গেল, পেটে যাবে, পেটে গিয়ে অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হয়ে ব্লাড স্ট্রিমে যাবে, ব্লাড স্ট্রিমে গিয়ে লিভারে যাবে, লিভার থেকে গিয়ে ফাস্ট মেটাবলিজম হবে, তারপর গোটা শরীরে ছড়াবে। তাহলে ধরুন আমরা 10 গ্রাম যদি ওষুধ পাঠাই, তাহলে লাংস যেখানে আমাদের দরকার সেখানে হয়তো 1 গ্রাম পৌঁছালো। যদি ইনহেলার আমরা দিই, তাহলে ইনহেলার কি হচ্ছে, ডাইরেক্ট নেবুলাইজেশনের মাধ্যমে এরোসল তৈরি করে, সেটা ডাইরেক্ট লাংসে পৌঁছায়। তাহলে যদি লাংসে পৌঁছায়, তাহলে আমাদের যদি ধরুন 1 ভাগ ওষুধ দিলাম, তাহলে 10 ভাগ যদি ওষুধ দিই, তাহলে 10-এর মধ্যে কিন্তু 9ই আমাদের লাংসে পৌঁছাবে, যদি সঠিক পদ্ধতিতে দেওয়া হয়। তার এক্স্যাক্ট টেকনিক আছে, অনেক সময় ভুল টেকনিক দিলে কিন্তু 10-এর মধ্যে 2 যাবে, বা এখন নাও যেতে পারে। তাহলে যদি টেকনিক আপনার ঠিক থাকে, উই ক্যান গেট নিয়ারলি 90% লাং ডিপোজিশন, মানে ওই ড্রাগ 90% ডিপোজিট হয়ে যাবে লাংসে, যেখানে আমার অ্যাকশন দরকার। আর কি হবে, ফাস্ট অ্যাকশন হবে, মানে যেখানে দরকার ডাইরেক্ট পৌঁছাচ্ছে। যদি আমি মুখ দিয়ে যাই তাহলে তো অনেক কিছু ঘুরে ফিরে শরীরের লাংসে পৌঁছাচ্ছে, তাতে কি হচ্ছে আপনার মানে দেরি হলো, ড্রাগের পরিমাণ বেশি গেল, অন্যান্য অর্গ্যানসে যাওয়ার জন্য সাইড এফেক্ট বেশি হলো, তাহলে অনেকগুলো প্রবলেম হলো। আর যদি আমরা ইনহেলার দিয়ে দিই, তাহলে ডাইরেক্ট লাংসে গেলে কি হচ্ছে, আমার ড্রাগ কম লাগলো, তাহলে শরীরে কম ওষুধ দিতে হলো আমাকে, সাইড এফেক্ট কম হলো, অ্যাকশন ফাস্ট হলো। তাহলে সেই জন্য ইনহেলার ইজ ফার বেটার দেন আপনার সিরাপ। কিন্তু এর যেটা হচ্ছে কস্টলি একটু হয় কম্পেয়ার টু সিরাপ। সিরাপ খুবই সস্তা, এটা একটু দামি, তাহলে অনেকে পিছিয়ে পড়েন। আর হচ্ছে যে অনেকে বলেন যে একটু সর্দি কাশি হয়েছে, এতেই আপনার ডাক্তারবাবু ইনহেলার দিয়ে দিল। তাহলে এই জিনিসটা আপনি যদি জানতে পারেন যে ইনহেলার দিয়ে কিন্তু মানে আমরা অন্য কিছু ওষুধ শরীরে পাঠাচ্ছি না, সেম ওষুধ যেটা সিরাপে আছে সেটা ইনহেলারেও আছে, কিন্তু এই যে বেনিফিটের জন্য আমরা যদি ইনহেলার দিচ্ছি, ইনহেলার দরকার নেই যে প্রতিদিন একটা ইনহেলার চালু হলো মানে সারা জীবন চলবে, তার তো মানে নেই। কাশি যদি আপনার 7 দিন হচ্ছে, তাহলে ইনহেলার দিলে হয়তো সেটা 5 দিনেই কমে গেল, কাপ সিরাপ খেলে হয়তো আপনাকে 2 সপ্তাহ খাওয়াতে হলো। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স হলো যে আমার অনেক কম সাইড এফেক্টে, অনেক এটা নতুন একটা চিকিৎসা পদ্ধতি, যাতে আমার ফাস্টার অ্যাকশন হবে, বাচ্চার কষ্ট কম হবে, আর রোগ থেকে তাড়াতাড়ি সুস্থ হবে। এটা হচ্ছে ইনহেলারের যে প্রবলেম আর বেনিফিট নাকি সেটা বোঝানোর চেষ্টা করলাম আমি। সেকেন্ড হচ্ছে যে অ্যাজমার ক্ষেত্রে কি হবে। অ্যাজমার ক্ষেত্রে যেহেতু ওষুধ আমাদের লং স্ট্যান্ডিং, মানে ধরুন আপনার সুগার হলো বা আপনার প্রেসার হলো, তাহলে আপনাকে ওষুধ যেমন দীর্ঘদিন খেতে হচ্ছে, অ্যাজমাতেও হয়তো দীর্ঘদিন খেতে হবে। কিন্তু এর মানে এই নয় কেউ বললো যে না এই চিকিৎসা করলাম 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, সে এই ধারণা থেকে যেতে হবে। ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, ডাক্তারবাবু যখন শুরু করতে বলবেন তখন শুরু করবেন, ডাক্তারবাবুর মনে হলে যে কমানো উচিত তখন কমাবেন। এরপর হচ্ছে যে 2 রকমের মেডিকেশন থাকে, একটা হচ্ছে রিলিভার মেডিসিন। রিলিভার মেডিসিন মানে হচ্ছে যখন আপনার অ্যাটাক হচ্ছে, যখন শ্বাসকষ্ট হচ্ছে তখন নিতে হবে। সেটা প্যারেন্টসদের বুঝিয়ে দেওয়া হয় যে এটা দিলে আপনার শ্বাসকষ্ট যখন শুরু হবে এটা আপনি বাড়িতে দেবেন, এইভাবে এই টাইমে এই কদিনের জন্য ইউজ হবে। আর সেকেন্ড হচ্ছে কন্ট্রোলার মেডিসিন, যে আপনার যাতে ঘন ঘন শ্বাসকষ্ট না ওঠে তার জন্য কিছু ওষুধ রেগুলার লো ডোজে দেওয়া থাকে। তাহলে কি হচ্ছে, আপনার যেটা মাসে
ধরুন দুবার কাশি হচ্ছিল, আপনাকে 2 সপ্তাহ করে সিরাপ খাওয়াতে হচ্ছিল, তার সাথে অ্যান্টিবায়োটিক, ওরাল স্টেরয়েড, হ্যান ত্যান করে অনেক ওষুধ আপনাকে খেতে হচ্ছিল। কিন্তু আপনি যদি একটা কন্ট্রোলার মেডিসিন নিচ্ছেন, হয়তো 3 মাস কোনো এইসব ওষুধের দরকারই পড়লো না, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিজিজটাও কন্ট্রোল থাকলো। বাচ্চার বারবার অসুস্থ হওয়ার জন্য যে শারীরিক প্রবলেম, যেটা ডেভেলপমেন্টাল প্রবলেম, কিংবা ধরুন বাচ্চার যে স্কুল অ্যাবসেন্টিজম, স্কুল পারফরমেন্স, এই সব জিনিসগুলো অনেক বেটার থাকবে যদি আমার ডিজিজটাকে কন্ট্রোলে রাখতে হবে। মিনস অ্যাজমা কখন কিওর হবে সেটা কেউ প্রেডিক্ট করতে পারে না, কারণ অনেকে হয় বয়স বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যায়, কেউ ধরুন 6 বছর পর থেকে আর এইসব লাগছে না, কিংবা 8 বছর 10 বছর পর আর দরকার হচ্ছে না, কিংবা অনেকের কিছু স্মল পপুলেশন আছে যাদের হয়তো লাইফ টাইমও লাগতে পারে। তাহলে কি হচ্ছে, দ্য ডিজিজ ক্যান বি কন্ট্রোলড, ইট ক্যান নট বি কিওর্ড ইনস্ট্যান্টলি। এটা আমাদের বুঝতে হবে যে রোগের সঙ্গে সঙ্গে আজকে এলাম 2 দিনে অ্যাজমা সেরে একদম সুস্থ হয়ে গেলাম, সেটা সম্ভব নয়। আমরা ডিজিজকে কন্ট্রোল করতে পারি, কি প্রিভেনশন নিলে যে আপনার এক্সাজারেশন হচ্ছে সেগুলো কমাতে পারি। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যদি ন্যাচারালি আপনার আস্তে আস্তে অ্যাজমা থেকে ইমপ্রুভ হয়, ওষুধ কমে যাবে, আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যেতে পারেন। কিন্তু যতদিন আছে ততদিন আপনাকে ওষুধ নিতে হবে। আর প্যারেন্টাল এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে হঠাৎ করে বাচ্চা হলে কি করতে হবে, তাদেরকে রিটেন প্ল্যান দিয়ে রাখতে হবে, যে ধরুন আপনার শুরু হলে এই ওষুধটাকে এইভাবে 2 পাম্প করে করে 8 ঘন্টা পর পর 3 বার দেবেন, তারপরে আবার 6 ঘন্টা পর পর দেবেন, এটা বলা যেতে পারে। কিংবা আপনার কখন ডাক্তারবাবুর কাছে যেতে হবে, কখন হসপিটাল যেতে হবে, এই সব জিনিসগুলো রিটেন প্ল্যানে আমরা বুঝিয়ে দিই, যে এগুলো করলে, এগুলো দেখলে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যান, রেড ফ্ল্যাগ সাইন্স এগুলো, আর কখন নিজের বাড়িতে কী কী এমার্জেন্সি ট্রিটমেন্ট দেবেন সব আমরা বুঝিয়ে দেওয়া হয়। স্যার, অ্যাজমার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম, কিন্তু লাইফস্টাইলের কি কোনো পরিবর্তনের প্রয়োজন আছে শিশুর ক্ষেত্রে? এটা তো খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, লাইফস্টাইল মডিফিকেশন তো দরকার আছে। যেমন আপনার বাচ্চার যদি ওবেসিটি হয়, যদি ওয়েট খুব বেশি হয়, সেক্ষেত্রে ওষুধের পরিমাণ অনেক বেশি লাগে। তাহলে যদি আপনার ওয়েট কমাতে পারেন তাহলে ওষুধের পরিমাণ অনেকটা কম লাগে। আর হচ্ছে কিছু কিছু রেগুলার ব্রিদিং এক্সারসাইজ করলে লাংসের এফিকেসি অনেকটা, লাংসের ক্যাপাসিটি বাড়ে, শ্বাসকষ্ট কমে, আর নর্মাল লাইফস্টাইল, রাতে জাগা, সেগুলো একটু অনেকটা কমে যায়। তাহলে ব্রিদিং এক্সারসাইজ রেগুলার প্র্যাকটিস করা উচিত, যোগা করতে পারে, প্রাণায়াম করতে পারে, আর যদি আপনার ওয়েট কমাতে পারেন, এগুলো হচ্ছে মেনলি লাইফস্টাইল মডিফিকেশান। অ্যাভয়েড জাঙ্ক ফুডস, যেগুলো খাবারের সাথে অ্যালার্জেন শরীরের মধ্যে যায়, আর্টিফিশিয়াল কালার দেওয়া যে খাবার আছে, প্যাকেট আইটেমস, প্রসেসড ফুড, এগুলো অ্যাভয়েড করা উচিত। আর বাকি তো আমরা সব ডিসকাস করেছি, এগুলো যদি করা যায় তাহলেই কিন্তু অনেকটাই আমরা এই রোগটি থেকে বাচ্চাকে সুস্থ জীবনযাপন দিতে পারবো। এই রোগটা আমরা এখন পলিউশন বাড়ার সাথে সাথে অনেক বেশি এটা প্রিভ্যালেন্ট হয়ে গেছে। অ্যাজমা রাইজ ইজ অন দ্য রাইজ, ভেরি অ্যালার্মিংলি রাইজিং সিচুয়েশন, হেলথ কেয়ার প্রবলেম ইন দ্য কান্ট্রি। সো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, পাবলিক অ্যাওয়ারনেস হওয়া উচিত, প্রপার ট্রিটমেন্ট হওয়া উচিত। তাহলেই কিন্তু বাচ্চার যে প্রপার গ্রোথ পোটেনশিয়াল, যে বাচ্চার একাডেমিক পোটেনশিয়াল, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো, এবং বাচ্চা অনেকটাই হেলদি লাইফস্টাইল লিড করতে পারবে। অনেক এমন বিখ্যাত পার্সোনালিটি আছেন যারা অ্যাজমাতে আক্রান্ত, কিন্তু তারা একদম সুস্থ জীবনযাপন করছেন, এবং তারা এখন ওয়ার্ল্ডের সেলিব্রিটি পজিশনেও আছেন, এবং তারা সব কিছুই করতে পারছেন। এমন নয় যে অ্যাজমা হয়ে গেলে জীবন শেষ, এটা দিয়েও কিন্তু অ্যাজমা নিয়েও অনেক এক প্রোডাক্টিভ লাইফ লিড করা যায়। ধন্যবাদ স্যার পুরো বিষয়টাকে এত সহজভাবে বোঝানোর জন্য। তো আপনার শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য আপনি যত সচেতন থাকবেন ততই ভালো। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।